গোয়ালঘরে একটা তীক্ষ্ণ নিস্তব্ধতা। ও ধীরে ধীরে চোখ নিচে নামায়। আমার বুক থকথক করে। আমি কোনো প্রতিবাদ করছি না। আমার দৃষ্টি স্থির, মুখ চুপ। ভিতরটা যেন বহুদিন পরে প্রথমবার কিছু অনুভব করছে। ও ধীরে ধীরে বলে, শিখা মামি, তুমি কি কখনো কাউকে আঁচলের নিচে আসতে দিয়েছ? সেদিন আমার সাথে যা হলো তা কোনোদিন ভুলব না। আমার নাম শিখা দত্ত। বয়স ৩৫ পেরল। এই বয়সে কেউ আর নারীকে নতুন করে দেখে না, বিশেষ করে সে যদি বিবাহিত হয়, সন্তানের মা না হয়, আর সারা জীবন কাটিয়ে দেয় রান্নাঘর, উঠোন, গোয়াল আর অখিলের মতো একগা ছাড়া স্বামীর সংসারে। তবুও আমি জানি আমার মধ্যে কিছু একটা আছে যা এখনো অনেকের দৃষ্টি আটকে দেয়। আমি ফর্সা, মাঝারি উচ্চতা, একটু গোলগাল গড়ন। এই গায়ের মেয়ে আমি। শহরের নায়িকাদের মতন ছিমছাম না হলেও সুতির শাড়িতে নিজেকে কখনো কখনো অন্যভাবে অনুভব করি। আমার ব্লাউজটা একটু অগোছালো, আমি সেটা ইচ্ছে করেই একটু বেশি টানি মাঝে মাঝে। জানি আশেপাশের অনেকেই ভিন্নভাবে তাকায়। গায়ের উঠোন ঝাড় দিতে দিতে বুঝি কার চোখ কোথায় পড়ে। আমি দেখেও না দেখার ভান করি, কিন্তু ভেতরে কোথাও একটা চাপা অনুভব জমে ওঠে। আমার স্বামীর নাম অখিল। বয়স এখন ৪৪। সারাদিন কাজের নামে এদিক সেদিক করে রাতে মদের গন্ধ নিয়ে ফিরে আসে। আমাকে ছুঁয়েও দেখে না কবে থেকে, কিন্তু আমার শরীর তো আর জানে না তার এই নিষ্ক্রিয়তা। মাঝে মাঝে আমি শুধু নিজেকে ছুঁয়ে বুঝি আমি এখনো বেঁচে আছি। আমাদের বাড়ির ছোট ঘরটায় থাকে প্রদীপ, আমার ভাগিনা। ছোটবেলা থেকে আমাদের কাছেই বড় হয়েছে। এখন কলেজে পড়ে। আগে যাকে কোলে নিয়েছি এখন তার চোখে দেখি কোনো লজ্জা নেই, বরং আমার প্রতি কেমন এক অচেনা আকর্ষণ। আর একজন আছে সুব্রত, আমাদের বাড়ির রাখাল। বাড়ির কাজকর্ম, গরুর খোয়ার, ঘাস কাটা সবই দেখে। কথা কম বলে, কিন্তু যখন বলে চোখে যেন আগুন ঝরে পড়ে। তার চোখ আমাকে এড়িয়ে যেতে পারে না। সেই দিনটা ছিল শুক্রবার। গরুর দুধ দেওয়া হয়েছে। সুব্রত এসে আমার দিকে তাকিয়ে বলে, কাকি, দুধটা রান্নাঘরে রাখি? আমি চুপচাপ হেসে বললাম, রাখো, কিন্তু ভেতরে ঢুকে পড়ো না। সে আবার হেসে বলে, ভেতরে ঢুকতে দিলে কি এমন হবে? আমি তখন ওর চোখের দিকে তাকালাম। দুজনেই থেমে গেলাম কিছুক্ষণ। কোনো শব্দ নেই, শুধু আমার বুকের ভেতর টানটান হয়ে থাকল কিছু। সেই দিন দুপুরে রান্নাঘরে থালাবাসন ধুচ্ছিলাম। প্রদীপ আমার পাশে এসে দাঁড়ালো, পানি দিতে দিতে বলে, মামি, তোমার শাড়ির আঁচলটা পেছনে পড়েছে। আমি আঁচল ঠিক করলাম, কিন্তু জানি ওর চোখটা ঠিক আমার পিছেই আটকে ছিল। এখনো ভুলতে পারি না সেই নজরটা। আমি জানি না এরপর কি হবে, তবে এটুকু বুঝি আমার নিঃসঙ্গতা আর এই দুজন পুরুষের নিঃশব্দ আকাঙ্ক্ষা এক জায়গায় এসে মিশছে। ভেতরে ভেতরে আমি আর আগের মতো নেই। আমি বদলে যাচ্ছি। সেই দিন দুপুরে বারান্দার পাশে থালাবাসন ধুচ্ছিলাম। আষাঢ়ের গুমোট গরম, ঘাম হয়ে জামা পিঠে লেগে যাচ্ছে। রান্নাঘরের পাশের টালির নিচে একটা ছোট খোলা জায়গা আছে, সেইখানেই বসেই আমি পাত্রগুলো ধুই। পাশেই কল আর একপাশে দেওয়াল। আমি নিচু হয়ে বাসন ধুচ্ছিলাম। মাথা থেকে ঘাম গড়িয়ে পড়ছিল। আঁচলটা একটু সরে গিয়েছিল, খেয়াল হয়নি। প্রদীপ ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো। ওর হাতে একটা মগ। বল, মামি, আমার মগটা ধুয়ে দেবে? আমি ওর দিকে তাকালাম, একটু হেসে বললাম, তোকে কি দেখার লোক রাখছি না, নিজেই ধুয়ে এনে। ও হেসে বলল, না কিছু, কিন্তু নুয়ে গিয়ে মগটা আমার পাত্র ভর্তি বালতিতে রাখল। আমি তার দিকে এক ঝলক তাকিয়ে দেখি ওর মুখটা অনেক কাছে, ঘামে ভেজা কপাল, ঠোঁটটা একটু ফাঁক, চোখের পাতায় যেন ঘুম জমে থাকে। কিন্তু ওর চোখ তখন বিশেষ এক জায়গায় ১-২ সেকেন্ড আটকে ছিল। তারপর হঠাৎ চোখ তুলে বলল, মামি, তুমি না সুন্দর? আমি থমকে গেলাম, শুধু বললাম, পাগল কোথাকার। কিন্তু আমার গলায় যে কম্পনটা ছিল সেটা আমি নিজেই টের পেলাম। আমি কি লজ্জায় কাঁপছিলাম না অন্য কিছুতে? ও তখন বসল না, আমার পাশেই থেকে বলল, মামি, তোমার এই গায়ের গন্ধটা রান্নাঘরের মতন না, অনেক শান্তির মতন। বলতে বলতেই ওর হাতটা ছুঁয়ে গেল আমার হাতের পেছনটা। হয়তো ইচ্ছা করে, হয়তো না। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম। বললাম, যা তো, ভিতরে রান্না করছি না। ও উঠে দাঁড়িয়ে চলে গেল, কিন্তু যাবার সময় ওর শরীরটা এতটা কাছ দিয়ে গেল যে আমার কাঁধে একটু ছোঁয়া লাগল। আমি বুঝতে পারছিলাম না ছোঁয়াটা আচমকা ছিল না অন্য কিছু। সেদিন রাতে শুয়ে থাকতে পারছিলাম না। অখিল বাড়ি ফিরেছে খুব রাত করে। চুপচাপ পড়েছিল সোফায়। আমি পাশের ঘরে আমার চিরচেনা ঘাটে শুয়ে আছি। খোলা জানালা দিয়ে বাইরের রাতের আলো এসে পড়ছে আমার গায়ে। শরীর আমার নিজেরই অচেনা লাগছিল। মনে পড়ছিল দুপুরের সেই মুহূর্ত, প্রদীপের চোখে দেখা সেই দুর্ভেদ্য আকাঙ্ক্ষা। আমি নিজেকেই প্রশ্ন করলাম, আমি কি এই চোখের ভাষা বুঝি না? আমি কি আসলেই এতটাই একা? সকালে উঠে গোয়াল ঘরের দিকে গেলাম। গরুগুলোকে খাবার দিতে হবে।
সুব্রত তখনই সবার আগে উঠে পড়ে। চুপচাপ কাজ করে। কিন্তু ওর দৃষ্টিও চুপচাপ থাকে না। আমি কাদায় ভেজা পথ দিয়ে হাঁটছি। শাড়ির খুঁট একটু তুলেছি। পা যেন পিছলে না যায়। পেছনে একটা হালকা শব্দ পেলাম। ফিরে দেখি সুব্রত দাঁড়িয়ে, তার চোখে ক্লান্তি। কিন্তু সেই পুরনো জ্বলন্ত দৃষ্টি আজও টের পেলাম। আমি তাকিয়ে বললাম, সকালে উঠে পড়েছ? ও মাথা নাড়িয়ে বলে, ঘুম এলো না। স্বপ্নে দেখলাম দুধ ফেটে গেছে। আমি হেসে ফেলি, তোর স্বপ্নেও গরু? ও এক পলক চুপ করে থাকে। তারপর বলে, স্বপ্নে দেখলাম গরুর পাশে আপনি দাঁড়িয়ে। মাথায় একটা লাল ওড়না ছিল। আমি কিছু বলতে গেলাম, আপনি চলে গেলেন। আমার গলা শুকিয়ে গেল। ও তখন গামছায় হাত মুছছিল, শরীর ভেজা, একটা বোতাম খোলা, ওর গলায় একটা দাগ ছিল, পুরনো চোট। আমি হঠাৎ করে সেটা দেখে ফেলি, তারপর আর চোখ ফিরিয়ে নিতে পারি না। ও বলে, আপনি ভাবছেন কি বলুন তো? আমি জবাব দিই না, শুধু বলি, একদিন গরুর বদলে যদি কেউ তোমারই খুঁট বাঁধে তখন বুঝবি। সুব্রত হাসে না, চুপ করে থাকে। তবে সে হাসে না বলেই তার চুপ করা কথার চেয়েও বেশি কিছু বলে যায়। সেই দিনটা কেটে যায়, কিন্তু রাতে আমার ঘুম আসে না। প্রদীপ আর সুব্রত দুজন দুই দিক থেকে আমার নিঃসঙ্গতাকে ছুঁয়ে যাচ্ছে। কোনো ভাষায় নয়, কোনো শব্দে নয়, শুধু চাহনিতে হালকা ছোঁয়ায় আর অব্যক্ত একটা টানেই। এভাবেই আমি দিন গুনছি। না জানি কবে কে আগে আমার একাকিত্ব ভাঙবে। পরের দিন ভোরে ভালোভাবে ফোটেনি। আকাশে একটা ধূসর রঙের আবরণ। মাঠঘাটে শিশির পাখির ডাক নেই এখনো। আমি উঠে পড়ি একটু আগে। গোয়াল ঘরের পথটা ঘাসে ভেজা, হাওয়া নেই, তবু শরীরের ভেতরে একটা ঠান্ডা শিহরণ। সুব্রত তখন গরুগুলোর দুধ দেওয়ার জন্য ব্যস্ত। ওর পিঠ ঘামে ভেজা, একটা ফিতের মতো গামছা পেছনে গাঁথা, শরীরটা পেশি ভুল না, কিন্তু কেমন যেন কঠিন পুরুষালী। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি একটু দূরে। তারপর ধীরে ধীরে ঢুকে যাই খোয়ার ভেতর। গরুর গন্ধ, ভিজে খড় আর ঘামের একটা অদ্ভুত মিশ্রণ, গন্ধে মাথা চক্কর দেয় আমার। কিন্তু সেই গন্ধটাই আমার ভেতরে কোথাও যেন মোচড় দেয়। সুব্রত তখনও খেয়াল করেনি আমি এসেছি। ও ঝুঁকে দুধ দিচ্ছে, হাঁটু মুড়ে বসা, সেই ভঙ্গিটা আমার চোখ আটকে রাখে। আমি সামনে যেতেই ওর চোখে পড়ে যাই। সুব্রত শুধু একটু তাকায়, মাথা নিচু করে, আবার কাজে মন দেয়। আমি পেছনে দাঁড়ানো, গরুর পালার পাশে দুটো গরু বাঁধা, একটা দুধ দেওয়া শেষ, আরেকটা তখনও কাঁপছে। সুব্রত বাঁধনটা খুলতে গিয়ে একটু কষ্ট পাচ্ছিল। তারপর ওর আঙ্গুলগুলো আমার হাতের উপর একটু বেশিক্ষণ থেকে যায়। আমরা দুজনেই নিচু হয়ে আছি খাটের নিচে, চোখ রেখে, কিন্তু দৃষ্টি তখন কোথাও আর চুরির উপর নয়, আমার চোখে। তখন একটা খেলা, খাটের অন্ধকারে সেই চোখে হয়তো প্রদীপ অনেক কিছু দেখে ফেলে। কয়েক মুহূর্ত পর আমি ধীরে ধীরে বলে উঠি, দেয়ালে স্পাইডার ওয়েব হয়ে গেছে, একটু দেখিস গিয়ে। প্রদীপ তখনও আমার দিকেই তাকিয়েছিল। আমার কণ্ঠে কোনো রাগ নেই, কোনো প্রতিবাদও নেই, তবে ও বুঝে নেয় এই মুহূর্তটা এখন এভাবেই শেষ হওয়া উচিত। বাড়িটা আজ অস্বাভাবিক চুপচাপ। অখিল সকালে শহরে গেছে, কাগজপত্রের কোনো কাজ, যাওয়ার সময় বলে গেছে রাতে ফিরতে পারি, আবার নাও পারি। প্রদীপ কলেজে গেছে, দুপুর 12টার আগে ফিরে না সাধারণত। শুধু সুব্রত, সে গোয়াল ঘরে গরুগুলোর দুধ দিচ্ছিল ঠিক দুপুর 12টার কড়া নাড়ার সময়। আমি তখন উঠোনে দাঁড়িয়ে, বনের দিক থেকে গরম হাওয়া বয়ে আসছে, যেন একটা ঝড়ের গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে। তবু একা থাকতে থাকতে একসময় উঠোনের শেষ কোনো সেই গোয়াল ঘরের দিকে পা চলে গেল আমার। গোলপাতার ছাউনি ঘেরা সেই পুরনো গোয়াল ঘর, যার পাশে একটা তালগাছ দাঁড়িয়ে ফাতে নীরব পাহারাদারের মতো। আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখি সুব্রত গরুর বাটে দুধ দিচ্ছে। শরীরে লুঙ্গি আর ফিনফিনে গেঞ্জি, গায়ে ঘামের দাগ। আমার উপস্থিতিতে ও হচ্চকিয়ে যায় একটু। তারপর গলা খাকরি দিয়ে বলে, আপনি বসুন না একটু, আমি করে দিচ্ছি সব। আমি মাথা নেড়ে কিছু না বলে এক কোণে রাখা খালি মাটির হাড়ির পাশে বসি। বাইরে হাওয়া বেড়ে গেছে, আর তারই দমকে পেছনের দরজাটা হঠাৎ থাই করে বন্ধ হয়ে যায়। সুব্রত চমকে ওঠে। দরজাটা তো বন্ধ হয়ে গেল বাতাসে। আমি খুলে রাখছি। শুধু মাথা ঘুরিয়ে দেখি গোয়াল ঘরটা যেন হঠাৎ অনেক বেশি নির্ঘন বন্ধ। ও আবার দুধ দিচ্ছে। গরুর পাশ থেকে একটা বাটি তুলে হাড়ির মুখে ঢালছে। একটু পরেই আমি টের পেলাম দুধের হাড়ি সরাতে গিয়ে এক চামচ দুধ ছিটকে আমার শাড়ির আঁচলে এসে পড়ে। হাতটা তখনও আমার কাঁধের কাছাকাছি। ওমা, আপনার শাড়ি ভিজে গেল বলেই ওর গলায় একটু থতমত ভাব। আমি উঠে দাঁড়াতে যাচ্ছিলাম, হঠাৎ ওই এগিয়ে এল। হাতে এক টুকরো পুরনো গামছা। আমি মুছে দিচ্ছি। আমি বললাম, না থাক, আমি নিজে মুছে নেব। তবে ততক্ষণে ওর হাত আচমকা আমার কাঁধ ছুঁয়ে গেল। গামছা দিয়ে মুছতে মুছতে যখন একটু নিচে নামল, আমি শান্ত গলায় বললাম, থামো, ঠিক আছি। সেই থামোর ভেতরে কোনো জোর ছিল না। ও থামে না। ওর চোখে আমি স্পষ্ট দেখি এক গভীর টান, যা কোনো সামাজিক নিয়ম মানে না, কোনো সম্পর্কের খাঁচায় বাধা পড়ে না। আমার গলা শুকিয়ে আসে।
আমার হাত অবচেতনভাবে ওর কাঁধে থেমে যায়। ঠিক তখনই একটা নিঃশব্দ ছায়া উঠোনের উল্টো দিক থেকে গোয়াল ঘরের বেড়ার ফাঁক দিয়ে ঢুকে পড়ে। সেই ছায়ার নাম প্রদীপ। ও কলেজ থেকে ফিরে এসেছে, সাইকেলটা বাইরে রেখে সরাসরি চলে এসেছে গোয়ালের পেছনের দিকে। হয়তো হঠাৎই কৌতূহল জেগেছে বা হয়তো কিছু আঁচ করেছিল, তাই শব্দ না করে বেড়ার ফাঁক দিয়ে তাকায়। ও যা দেখে তা চোখে এক স্নায়বিক থেমে যাওয়ার মতো মুহূর্ত এনে দেয়। সুব্রত তখনও হাত সরিয়ে নেয়নি, বরং তার ভঙ্গিতে একটা ধীরে আসা অস্থিতিকর নীরবতা জমে উঠছিল। কিন্তু আমি কোনো প্রতিবাদ করছি না, আমার দৃষ্টি স্থির, মুখ চুপ, ভেতরটা যেন বহুদিন পরে প্রথমবার কিছু অনুভব করছে। আমরা কেউই বুঝতে পারিনি প্রদীপ দেখছে সব। তারপর ও পেছনে ফিরে সরে যায় কোনো শব্দ ছাড়াই। কিন্তু সে চলে গেলেও সেই চোখ দুটো, তার সেই চুপচাপ উপস্থিতি, আমি যেন টের পাই তার গন্ধ এখনো আমার শরীরে লেগে আছে। একদিন বিকেলে আমার শরীরটা হালকা কাঁপছিল। দুপুরে কিছু খাইনি, গায়ে জ্বর আসছে বুঝতে পারছিলাম, কিন্তু ওঠার মতো শক্তি ছিল না। শুয়েছিলাম খাটে, শাড়িটা সরে গিয়ে পায়ের পাতা বেরিয়ে গেছিল, আর তার গায়ে লেগেছিল ঘামের নোনতাতা তাপ। কপালে এক ফোঁটা ঘাম ধীরে ধীরে নেমে এসে থেমেছিল গালের কোণে। একসময় হালকা শব্দ করে দরজাটা খুলে গেল। আমি তাকালাম না। জানতাম এ বাড়িতে এখন শুধু প্রদীপ আর সুব্রত, কিন্তু ওই পায়ের শব্দ শুনেই বুঝে গেলাম এটা সুব্রত নয়, প্রদীপ। হাতে গ্লাসে পানি আর এক টুকরো ওষুধ। আমার পাশে এসে দাঁড়িয়েছিল কিছুক্ষণ, কিছু বলল না। আমি চোখ বন্ধ করেছিলাম। জ্বরের তাপে মাথাটা হালকা ঘুরছিল। তারপর হঠাৎই আমি অনুভব করলাম সে আমার ঠিক পায়ের কাছে বসে পড়েছে, ধীরে ধীরে আমার পায়ের পাতার দিকে তাকিয়েছিল। আমি অনুভব করলাম তার নিঃশ্বাস আমার গায়ের ঘামে মিশে যাচ্ছে। তারপরে সে কাপা হাতে গ্লাসটা আমার দিকে এগিয়ে দিল। আমি বসলাম না, সে নিজেই এক হাতে আমার মাথার নিচে হাত রাখল, আরেক হাতে গ্লাসটা ঠোঁটে ধরল। ওষুধটা গিলে নিলাম, কিন্তু তখনও তাকায়নি তার চোখের দিকে। কেন জানি ভয় করছিল। তার আঙ্গুল তখনও স্থির ছিল আমার পাশে, একটা কাপা নিশ্চুপতা নিয়ে। একটুক্ষণ পরে সে বলল খুব ধীরে, তুমি বললেই আমি সব ছেড়ে তোমার হব। আমি শুনলাম, কিন্তু কিছু বললাম না, শুধু আমার চোখ দুটো তখন ফাঁকা তাকিয়েছিল উপরে বিছানার পাশে ছাদের ফাটলের দিকে। চোখের কোণে জল জমছিল, এক চিলতে বাতাস তখন জানালার ফাঁক দিয়ে ঢুকছিল, পর্দা দা নড়ে যাচ্ছিল আলতোভাবে। আমি এক টুকরো চাদর টেনে গায়ে চাপিয়ে নিই। আমার গলার ভেতরটা তখন খুব ভারী হয়ে উঠেছিল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু সে কান্না কোনো শব্দে বেরোল না। সে তখনও আমার পায়ের কাছে বসেছিল, শুধু তাকিয়েছিল আমার পায়ের পাতার দিকে। ওর যত্নের সময়ের সাথে সাথে জ্বর কমে এসেছে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, চৌকাঠ পেরিয়ে উঠোনে এসে দাঁড়ালাম আমি। মাথার উপর ঠান্ডা আকাশ, এতগুলো তারা কি জানে আজ আমার ভেতরে কি ঝড় উঠেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি, বাতাস শরীর ছুঁয়ে যায়, কিন্তু ভিতরে যেন একটা অনুচ্চার ঝড় বয়ে যাচ্ছে। আমার চোখ পড়ে দেওয়ালের ছায়ায়, যোচনায় নিজের ছায়াকে দেখি, লম্বা, একটু বেঁকে যাওয়া, মাথা নিচু, যেন আমি আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি। এই ছায়াটাকে আমি অনেকদিন দেখিনি। এই ছায়া জানে আমি কি চেয়েছি, কি পাইনি। এই ছায়া জানে প্রদীপ আমার চোখের গভীরতম চাওয়া হয়ে উঠেছিল, অথচ আমি কোনোদিন বলিনি। সে জানে সুব্রত যখন আমার ঘামে ভেজা গা মুছিয়ে দিয়েছিল, তখন আমার ভিতরের একটা চুপচাপ ভয় কিভাবে পায়ে কাঁপুনি এনেছিল। এই ছায়া জানে আমি কতদিন ধরেই খালি হয়ে যাচ্ছি, শুধু স্বামীর একটা নামের ভার বয়ে বয়ে। এই ছায়া জানে রাত্রির নিঃশব্দে আমি নিজের শরীরের দিকে তাকিয়ে কিভাবে লজ্জা, ভালোবাসা আর বিরক্তিতে ভরে উঠি। আজ আমি এই ছায়াকে দেখছি, আর মনে হচ্ছে চৌকাঠের ভেতরের শিখা আর বাইরের শিখা আলাদা কেউ নয়, একই দেহ, একই মন। শুধু একজন চুপ করে আছে, আরেকজন কথা বলতে চায়। আমি ধীরে ধীরে বসে পড়ি উঠোনে। এক ফোঁটা কান্না নামছে চোখ থেকে। চুপচাপ, শব্দ নেই। হঠাৎ মনে হলো কেউ আমাকে আদর করে মাথায় হাত রাখল, কিন্তু তাকিয়ে দেখি কেউ নেই। হয়তো আমি নিজেই নিজের মাথায় হাত রেখেছি সান্ত্বনা দিতে। শেষবারের মতো ছায়ার দিকে তাকিয়ে বললাম, তুই জানিস আমি একজন নারী হয়েও একজন মানুষ। আমার সব কথা তোকে ছাড়া কেউ বোঝে না। ভোর হাওয়ার প্রথম গন্ধটা তখন এসে লাগছে গায়ে। আমি উঠে দাঁড়ালাম। আজ বুঝি চৌকাঠ পেরোনো হয়ে গেল।